বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে এসএসসি রসায়নের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা এসএসসি পরীক্ষা দিবা তারা অবশ্যই মনোযোগের সহিত দেখবা, তোমাদের খুব কাজে আসবে। তো প্রথমে আমি এখানে একটা কোশ্চেন লিখে রাখছি আগে থেকেই, এটা নিয়ে পরে আলোচনা করি। তো আমাদের আজকে যেটা শিখবো বা অনেকেরই সমস্যা থাকে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা শিখবো কিভাবে শতকরা সংযুতি বের করতে হবে। শতকরা সংযুতি শতকরা সংযুতি কিভাবে বের করতে হবে, এবং তারপরে শিখবো হচ্ছে গিয়ে স্থূল সংকেত। স্থূল সংকেত এরপরে আমরা শিখবো আণবিক সংকেত। আণবিক সংকেত। তো পরীক্ষায় 90% বার আমাদের শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত এটা পরীক্ষায় এসেছে। তো এখানে একটা গ্র্যাজুয়ালি সিস্টেম আছে। তোমরা যদি শতকরা সংযুতি না পারো তাহলে কিন্তু স্থূল সংকেত নির্ণয় করতে পারবে না। আবার যদি স্থূল সংকেত নির্ণয় করতে না পারো তাহলে আণবিক সংকেত নির্ণয় করতে পারবে না। তার মানে আমাকে যদি আণবিক সংকেত নির্ণয় করতে হয়, কখনো যদি প্রশ্নের মধ্যে বলে যে আণবিক সংকেত নির্ণয় করে, তার মানে তোমাকে আগে বের করতে হবে স্থূল সংকেত, এরপরে বের করতে হবে শতকরা সংযুতি। তার মানে আমাদের সর্বপ্রথম যে কাজটা, এর আগে আমরা বের করবো কি? শতকরা সংযুতি। শতকরা সংযুতির পর আমরা বের করবো হচ্ছে কি? স্থূল সংকেত। স্থূল সংকেতের পর আমাদের বের করতে হবে আণবিক সংকেত। ওকে, তো আমরা এখন স্থূল সংকেত বের করবো কিভাবে? শতকরা সংযুতি বের করবো। শতকরা সংযুতি অনেক যৌগের বিভিন্ন ভাবে, যদি বলা যায় হাইড্রোজেনের শতকরা সংযুতি, সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতি মানে হচ্ছে এখানে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, সালফার কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে। আমরা এখন এই সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি দেখবো কিভাবে নির্ণয় করতে হয়। বা সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি যদি কেউ বুঝতে পারেন তাহলে আশা করি তোমরা অন্যান্য যে কোনো যৌগেরই শতকরা সংযুতি নির্ণয় করতে পারবে। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে বলবে তার আগে আণবিক ভর বের করতে হবে। যেমন হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 1, কিন্তু হাইড্রোজেন আছে 2টা, এর গুণন 2। এরপরে প্লাস সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু অক্সিজেনের হচ্ছে 4টা। এটা ক্যালকুলেট করলে পাবো আমরা 98। 64 আর তোমার হচ্ছে গিয়ে 32, 96 আর 2 হচ্ছে 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর পাইলাম আমরা 98। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর পাইলাম 98। আমাদের জারি শতকরা সংযুতি নির্ণয় করতে হবে, যে যৌগেরই শতকরা সংযুতি নির্ণয় করতে বলবে তার আগে আমরা আণবিক ভর বের করি। এরপরে আমরা প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা শতকরা সংযুতি আমরা বের করব। যেমন হাইড্রোজেনের শতকরা সংযুতি। হাইড্রোজেনের শতকরা সংযুতি। তো শতকরা সংযুতি কোন একটা মৌলের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করে? যেমন হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ভর। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর, ধরুন হাইড্রোজেন কয়টা আছে? 2টা। পারমাণবিক ভর গুণন পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই মোট আণবিক ভর গুণন 100। তাহলে আমরা এটা কি করলাম? এই 1 হচ্ছে, যেহেতু আমরা হাইড্রোজেনের শতকরা সংযুতি নির্ণয় করতেছি, সেহেতু এই 1 হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। যৌগের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, এই জন্য আমরা গুণন 2 দিছি, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর গুণন 100। যেহেতু শতকরা সংযুতি, শতকরার কথা বলছি, এই জন্য আমরা 100 দ্বারা কি করছি? গুণ করেছি। এখন ক্যালকুলেট করি যে 200 ভাগ 98। তাহলে এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 0.4%। হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 0.4%। তাহলে বুঝতে পারছেন আশা করি। আবার বলি কিভাবে শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। যে মৌলের শতকরা সংযুতি আমরা বের করবো তার পারমাণবিক ভর। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, গুণন হাইড্রোজেন কয়টা আছে? 2টা, এই জন্য গুণন 2, ডিভাইডেড বাই যৌগের মোট আণবিক ভর গুণন 100। এটা ক্যালকুলেট করলে 0.4%, যেহেতু শতকরা সংযুতি। এরপরে আমরা সালফার
সালফারের শতকরা সংযুতি কি হবে? সালফারের পারমাণবিক ভর 32, সালফার এখানে একটা আছে, এই জন্য আমাদের কোন ওয়ান দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, ডিভাইডেড বাই 98 গুণন 100। তাহলে এটা এখন ক্যালকুলেট করলে কি পাবো আমরা? দেখি ক্যালকুলেট করলে আমরা তোমার হচ্ছে সালফারের শতকরা সংযুতি পাবো, সালফারের শতকরা সংযুতি পাবো। তাহলে এটা হচ্ছে 32.65%। তাহলে সালফারে কিভাবে বের করলাম? সালফারে নিজের পারমাণবিক ভর গুণন এক দেওয়াও যে কথা, না দেওয়াও সেই কথা, কারণ সালফার এখানে কয়টা আছে? একটাই আছে, ডিভাইডেড বাই মোট আণবিক ভর গুণন 100, ক্যালকুলেট করলে 32.65%। এটা হচ্ছে সালফারের শতকরা সংযুতি। এরপরে কি আছে? অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি, অক্সিজেনের শতকরা সংযুতি কেমন নির্ণয় করবো? অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণন অক্সিজেন কয়টা আছে? 4টা, এই জন্য 4 দিব, ডিভাইডেড বাই যৌগের মোট আণবিক ভর 98 গুণন 100। আশা করি বুঝতে পারছো তোমরা মেকানিজমটা। তাহলে আমরা এখন ক্যালকুলেট করি, 64 গুণন 100 ভাগ 98 হচ্ছে 65.30%। এখন আমার এই যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে হচ্ছে। এই যৌগে কয়টা মৌল আছে? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, 3টা। আমাদের যে যৌগের বলুক না কেন, যতটা মৌল থাকুক না কেন ওই যৌগের মধ্যে, সবগুলোর শতকরা সংযুতি যোগফল করলে হবে 100, অর্থাৎ 100 এর বেশি শতকরা সংযুতি হবে না। এখন তোমরা দেখো যে 2.04% এবং 32 এবং 65 এগুলো যোগ করে দেখো যে আসলে এটার যোগফলটা 100 এর মধ্যে হয়েছে কিনা। দেখো যে এইখানে যদি যোগ করি সাইডে, যে 2.04 যোগ 32.65 যোগ 65.30, এটা ক্যালকুলেট করলে তোমরা পাবা 99.9। মানে এখানে 100 এর মাত্র 0.1 কম, এটাকে বলা হয় প্রায় 100, প্রায় 100। তার মানে শতকরা সংযুতি আমাদের যোগফলটা কত হবে? 100 এর মধ্যে থাকতে হবে। এর অনেক কম হলে আসলে শতকরা সংযুতির কোথাও মিস্টেক আছে। 100% 100 হবে। এখানে 3টা মূল আছে, 3টার যোগফল 100 হবে, 4টা থাকলে 4টার যোগফল 100 হবে। এইভাবে তোমরা আসলে একটা যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে পারবে। শুধু এটা না, অনেকগুলো যৌগেরই তোমরা শতকরা সংযুতি কি নির্ণয় করতে পারবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুতি নির্ণয় করো, সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুতি নির্ণয় করতে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হলো এই যৌগের কি বের করতে হবে? মোট আণবিক ভর বের করতে হবে। তো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, সোডিয়াম এখানে কয়টা? 2টা, এই জন্য 23 গুণন 2 দিলাম, যোগ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 দিলাম, কিন্তু কার্বনের একটা আছে, এই জন্য আমরা 12 সাথে আর কোনো কিছু যোগ করলাম, গুণ করলাম না, যোগ। অক্সিজেন 16, অক্সিজেন আছে কয়টা? 3টা। আমরা এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 106। তাহলে 46 যোগ 12 যোগ 3 16 48, 106। তাহলে সোডিয়াম কার্বনেটের মোট আণবিক ভর কত পেলাম? 106। এরপরে সিমিলার টু আমরা আগে নিই, সোডিয়ামের শতকরা সংযুতি, শতকরা সংযুতি, সোডিয়ামের শতকরা সংযুতি কিভাবে করছিলাম? আমাদের ফর্মুলাটা কি ছিল? সোডিয়ামের পারমাণবিক ভর গুণন সোডিয়াম পারমাণবিক কয়টা আছে? 2টা, ডিভাইডেড বাই মোট আণবিক ভর গুণন 100। তাহলে কি হইতেছে? 46 গুণন 100 ভাগ 106। তাহলে এটার পরিমাণ দাঁড়াইতেছে 43.39%। এটা হচ্ছে সোডিয়ামের শতকরা সংযুতি। অর্থাৎ 100 এর মধ্যে এই যৌগটা যদি 100% হয়, তার মধ্যে 100 এর মধ্যে সোডিয়াম আছে 43.39%। শতকরা সংযুতি বলতে আসলে ওই যৌগের মধ্যে ওই মৌলটা কতটুকু আছে, এইটাই মূলত বের করতে হয়। এরপরে কি? কার্বনের শতকরা সংযুতি, কার্বনের শতকরা সংযুতি। তো কিভাবে কার্বনের পারমাণবিক ভর কত? 12। কার্বন পরমাণু কয়টা? একটা আছে। তো 12 গুণন 1 গ্রাম, যে কথা না দেওয়া সে কথা। এবং মোট আণবিক ভর 106 গুণন 100। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করি, দেখি পারি কত? 1200 ভাগ 106, এটা হচ্ছে 11.32%। তার মানে এই সোডিয়াম কার্বনের যৌগে সোডিয়াম কার্বন আছে শুধুমাত্র 11.32%, 100 এর মধ্যে। এরপরে আমরা অক্সিজেন আছে, অক্সিজেনের শতকরা সংযুতি কি বের করবো? অক্সিজেনের শতকরা সংযুতি, অক্সিজেন কত? 16,
অক্সিজেনের পরমাণু কয়টা আছে? 3টা, এই জন্য 3 দিলাম, ডিভাইডেড বাই মোট আণবিক ভর গুণন 100। তাহলে এটা এখন আমরা ক্যালকুলেট করি, এই কত হয়? 45 গুণন 100 ভাগ হচ্ছে কি 106, তাহলে হচ্ছে 45.28%। তো আমাদের এখানে কয়টা মূল আছে? সোডিয়াম, কার্বন, অক্সিজেন, তিনটারই আমরা শতকরা সংযুতি বের করলাম। এখন এইটাও তোমরা এই 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 মানগুলা যোগ করে দেখবা যে 99.99% আসছে, অর্থাৎ প্রায় 100% হয়ে গেছে। আশা করি শতকরা সংযুতিতে আর কোনো সমস্যা থাকতে পারে না। এখন মূলত পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে বোর্ড কোশ্চেনের মধ্যে শতকরা সংযুতি তোমাদের কোশ্চেনই দেওয়া থাকে, প্রশ্নের মধ্যেই শতকরা সংযুতি দেওয়া থাকে। ওখান থেকে আমাদের বলে স্থূল সংকেত নির্ণয় করো, তো তোমরা দেখো আমি যে প্রশ্নটা এখানে লিখছি সেখানে কিন্তু শতকরা সংযুতি দেখা দেয়া আছে, যেমন নাইট্রোজেনের শতকরা সংযুতি এত, হাইড্রোজেনের দেয়া আছে এত, এবং কার্বনের দেয়া আছে এত। তার মানে শতকরা সংযুতি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা প্রশ্নের মধ্যে দেয়া থাকে। ওখান থেকে আমাদের বের করতে বলবে স্থূল সংকেত। স্থূল সংকেত কেমন? এখানে একটা কোশ্চেন যদি তোমরা মনোযোগ দিয়ে রাখো বা পারো, তাহলে আর শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেতে কোনো সমস্যা থাকবে না। তো আমরা শতকরা সংযুতি দিয়ে আছে, এখান থেকে আমরা এখন স্থূল সংকেত শিখবো। স্থূল সংকেত কিভাবে করতে হবে? যেমন এখানে দেওয়া আছে যে নাইট্রোজেনের শতকরা সংযুতি কত আছে? 17.72%। এরপরে হাইড্রোজেনের কত দেয়া আছে? হাইড্রোজেনের দেয়া আছে 6.33%। এরপরে কার্বনের দেয়া আছে কত? কার্বনের দেয়া আছে 75.94%। শতকরা সংযুতি দেয়া আছে, ঠিক আছে। এখন ফার্স্ট যে কাজ যে শতকরা সংযুতি গুলো দেয়া আছে, এই যার শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দ্বারা প্রথমে ভাগ করতে হবে। আমরা কি লিখি যে শতকরা সংযুতিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তার মানে এই যেমন নাইট্রোজেনের শতকরা সংযুতি আছে 17.72, এই শতকরা সংযুতিটাকে নাইট্রোজেনের পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে নাইট্রোজেন লিখলাম 17.72, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। তো এটাকে ভাগ করি, 17.72 ভাগ 14, তাহলে হচ্ছে 1.26। তারপরে এখানে আমরা সাইডে লিখি যে হাইড্রোজেনের কি হবে? 6.33। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, ঠিক আছে। তারপরে এটা 6.33 হবে। এবারে কার্বন কত আছে? 75.94। এটাকে কার্বনের পারমাণবিক ভর কত? 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 75.94 ভাগ 12, এটা আসতেছে 6.32। এই যে আমরা কি করলাম, যে শতকরা সংযুতি গুলোকে নিজ নিজ পারমাণবিক দ্বারা ভাগ করে আমরা এই মানগুলো পাইলাম। এখানে আবার এই যে ভাগফল গুলোর মধ্যে যে সর্বনিম্ন যে ভাগফল আছে, তোমরা দেখো তো এই ভাগফল গুলোর মধ্যে সর্বনিম্ন ভাগফল কোনটা? 1.26, 6.33, 6.33, কোনটা সর্বনিম্ন? 1.26। এখন কি করতে হবে? ভাগফল গুলোকে সর্বনিম্ন ভাগফল দ্বারা সর্বনিম্ন ভাগফলগুলোকে ভাগফল দ্বারা ভাগ করি। তাহলে যেমন নাইট্রোজেনের ভাগফল কি ছিল? 1.26। এই 1.26 দ্বারা আমরা 1.26 কি করব? ভাগ করবো। তাহলে এটা आंसर কত আসে? 1। এবার কত আছে হাইড্রোজেনের তোমার হচ্ছে কত ছিল? 6.33। এটাকে ভাগ করবো সর্বনিম্ন ভাগফল দ্বারা কত? 1. তোমার হচ্ছে কি 26। তো এটারে যদি আমরা ভাগ করি কত আসে? এটারে আমরা ভাগ করলে কত আসে? 6.33 ভাগ 1.26 আসছে 5। এরপরে আছে কার্বনের কত পাইছি? 6.32। এখন 6.32 এর কত দ্বারা ভাগ করব? 1.26 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখি 6.32 ভাগ 1.26, এটা আসতেছে কত? 5, মানে 5 পয়েন্ট সামথিং।
5 আমরা 5 ধরে নিতে পারি। তো এইটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই যৌগের মধ্যে, এটা তো একটা যৌগ আছে, এই যৌগের মধ্যে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 5টা, কার্বন আছে কয়টা? 5টা। তার মানে আমরা এই যৌগের মধ্যে কে কতটা করে আছে আমরা এই মাধ্যমে জানতে পারলাম। তাহলে আমরা লিখি যে যৌগটির স্থূল সংকেত, যৌগটির স্থূল স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত কি হবে? এখানে কার্বন কয়টা আছে? কার্বন কয়টা? C5। হাইড্রোজেন কয়টা আছে? 5টা, H5, এবং নাইট্রোজেন একটাই, যে এইটা আমরা পাইলাম কি? স্থূল সংকেত। তাহলে আবার আমি রিপিট করি, তো স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আমাদের শতকরা সংযুতি গুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। আমরা কি করব? ওই শতকরা সংযুতি গুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। যেমন নাইট্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে 17.72%, ওটাকে আমি নাইট্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি, তো 14 দ্বারা ভাগ করছি, পাইছি 1.26। এই প্রত্যেকটা কি নিজ নিজ পারমাণবিক দ্বারা ভাগ করছি। তারপরে এই যে ভাগফলগুলোর মধ্যে সর্বনিম্ন যে ভাগফল আছে, ওই সর্বনিম্ন ভাগফল দ্বারা এই ভাগফলগুলোকে ভাগ করতে হবে। যেমন 1.26 কে 1.26 দ্বারা ভাগ করছি, 1 আসছে। এরপরে 6.33 এটাকে 1.26 দ্বারা ভাগ করছি, 5 আসছে। এরপরে 6.32 ওটাকে 1.26 দ্বারা ভাগ করছি, 5 আসছে। তার মানে এইটা দ্বারা আমরা বুঝতে পারলাম কোন পরমাণু কতটা আছে। দেখেন, কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে 5টা, নাইট্রোজেন আছে একটা। এইভাবে এইটা হচ্ছে আমাদের কি? স্থূল সংকেত। এইভাবে আমরা সব মৌলে যদি শতকরা সংযুতি দেওয়া থাকে, যে কোনো যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে পারি। আর স্থূল সংকেত নির্ণয় করা শেষ হয়ে গেলে আণবিক সংকেত একদম নিচ্ছি, মাত্র 2 লাইনে স্থূল সংকেত যদি নির্ণয় হয়ে যায়, আণবিক সংকেত নির্ণয় করা একদম নিচ্ছি। তাহলে এখন আমরা এইটা নিয়ে আণবিক সংকেত নির্ণয় করি, যে কিভাবে আণবিক সংকেত নির্ণয়। এখানে দেখেন কি বলা আছে, এর আণবিক ভর। তাহলে আণবিক সংকেত যদি নির্ণয় করতে বলে, তাহলে এর আণবিক ভর প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। তাহলে আণবিক সংকেত নির্ণয় করা একদম ইজি। আণবিক সংকেত, আণবিক সংকেত, এটা সূত্রটা হচ্ছে স্থূল সংকেত, স্থূল সংকেত এ, স্থূল সংকেত রাখবে কি? এন। এখন আমাকে জাস্ট এই এন এর মানটা বের করে দিলেই হয়ে যাবে। এন এর মানটা আবার কেমনে বের করে? এন এর মানটা কেমনে বের করে? এন এর মান এই যে, এন এর মান হচ্ছে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক আণবিক ভর, আর নিচে হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের আণবিক আণবিক ভর। তাহলে এন এর মান, এই এখানকার যে এন আছে, এই এন এর মান কিভাবে বের করব? যৌগের আণবিক ভর যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আর স্থূল সংকেতের আণবিক ভর, আমরা যে স্থূল সংকেত পাইছি ওই স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে এখন আমরা স্থূল সংকেতের আণবিক ভরটা দেখি, C5H5N, এটা কত হয়? কার্বন 12 গুণন কার্বন আছে 5টা, তো হাইড্রোজেন 1, কিন্তু হাইড্রোজেন আছে 5টা, তো নাইট্রোজেন হচ্ছে কত? 14। তাহলে 5 বারং কত? 60 যোগ 5 কে 5 এবং 14, তাহলে এটা যোগ হবে 79 হবে। তাহলে যৌগের আণবিক ভর কত দেয়া আছে? 79। আমরা এই যে স্থূল সংকেতে পাইছি, স্থূল সংকেতের ভরটাও কত পাইলাম? আণবিক ভর 79। তাহলে এটা কাটাকাটি গেলে কত? 1। অর্থাৎ এন এর মান কত পাইছি আমরা? 1। এন এর মান আমরা কত পাইছি? 1। তাহলে স্থূল সংকেতটা লিখি C5H5N, নাইট্রোজেন, আর এই এন এর মান পাইছি কত? 1। অর্থাৎ 1 এই প্রত্যেকটার সাথে গুণ হবে। তার মানে C5 C5 এ থাকবে, H5 এই সাইডে থাকবে, নাইট্রোজেন 1 1 এ থাকবে। তার মানে এখানে যদি 2 হইতো, সাপোজ এন এর মান 2 হইতো, তাহলে এটা 2 হয়ে যেত, কার্বন 5 দুগুণে 10 হয়ে যায়, হাইড্রোজেন 5 দুগুণে 10 হয়ে যায়, নাইট্রোজেন কি হইতো? 2টা হয়ে যায়। কিন্তু এখানে এন এর মান 1 মানে কি? এগুলো 5টাই আছে, কোনো চেঞ্জ হয়নি। সুতরাং আমরা বলতে পারি এই যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে শতকরা সংযুতি, কিভাবে আমাদের স্থূল সংকেত এবং কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা হয়। বাচ্চারা, এই ক্লাসটা যদি মনোযোগভাবে দেখো, তোমার পরীক্ষায় একটা কমন পাওয়ার নিশ্চয় 90%। সে পর্যন্ত সেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।